এই অন্ধ মেয়েটি কার অ্যাক্সিডেন্টে মারা যায় আর তার শরীর থেকে আত্মা বেরিয়ে যায়। আর সেই আত্মাটাকে কেউ দেখতে পারতো না, শুধুমাত্র একজন দেখতে পারতো। আর সে কে, কেনই বা সেই শুধু আত্মাটাকে দেখতে পেত? এটা জানতে হলে গল্পের শেষ পর্যন্ত সাথেই থাকুন। মুভির শুরুতে লি নামে একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা মন খারাপ করে বাইরে দাঁড়িয়েছিল। এর অপর পাশে একটি মহিলা মারা গিয়েছে, যার জন্য পরিবারের সবাই শোকাহত ছিল। ওনাদের মধ্যে একজন লিকে কল করে আর লির ফোনে ব্রাদার ইন লর কল আসে। এটা দেখে আমরা বুঝতে পারি যে মহিলা মারা গেছে উনি হলো লির স্ত্রী, কিন্তু লি তার মৃত স্ত্রীকে দেখতে যায় না। এর পরের দিন লি তার অফিসে যায়। লি হচ্ছে একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। লি অফিসে এসে তার শালাকে দেখতে পায়। তার শালা বলে, তুমি একটা খুনি, তোমার জন্য আমার বোন মারা গেছে আর তুমি ওকে একবার দেখতেও আসোনি। লি বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি কেন আমার স্ত্রীকে মারতে যাব? আর তখনই লির শালা লিকে ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। এরপরে লির অফিসের কলিগরা সবাই এই ঘুষি দেওয়ার কারণটা জানতে চায়, কিন্তু লি তাদেরকে এই বিষয়ে কিছুই বলে না। এরপর পরবর্তী কাজের কথা জিজ্ঞাসা করে লি তার কলিগদের। লির কলিগরা জানায় 2 মাস আগে মেজর নামে একটি অন্ধ মেয়ে রাস্তা পার হওয়ার সময় কার অ্যাক্সিডেন্ট করে, আর বর্তমানে মেয়েটি এখন কোমায় আছে। আর যে গাড়ি ড্রাইভ করছিল সে আমাদের ক্লায়েন্ট। এরপর লির বস এই ব্যাপারটা সম্পূর্ণ লির ওপর দায়িত্ব দিয়ে দেয়। লির বস বলে, তুমি মেয়েটার পরিবারকে কনভিন্স করো যাতে কিছু টাকা দিলে ওনারা কেসটাকে উইথড্র করে নেয়। এরপর লি হসপিটালে আসে ওই মেয়ের পরিবারকে কনভিন্স করার জন্য। আর এটা সেই হসপিটাল যে হসপিটালে কয়েকদিন আগে লি স্ত্রী মারা গেছে। লির এতে খুবই মন খারাপ হয়ে যায়। এরপর লি মেজর রুমে আসে আর তখনই একটা আত্মা আসে। আর আত্মাটাকে দেখে লি বলে, কে তুমি? আত্মাটা বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ? লি বলে, হ্যাঁ, কেন, আমি কি অন্ধ নাকি? এরপর আত্মাটা বলে, আমার নাম মেজর, কিন্তু আমি আপনাকে চিনি না। আর লি বলে, আমিও আপনাকে চিনি না। এরপর লি বেরিয়ে আসে। লি দেখে এখানে থাকা কিছু পেশেন্ট লিকে দেখে অসুস্থ হওয়ার নাটক করছে, কারণ তারা জানতো লি একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট। তাই লি তাদেরকে দেখে বলে, আপনারা এখানে এত নাটক করছেন টাকা পাওয়ার জন্য, আমি শিওর আপনারা একদিন না একদিন ধরা পড়বেন। এরপর লি সেখান থেকে চলে যায় আর লি মেজর গার্ডিয়ানের সাথে দেখা করতে যায়। মেজর গার্ডিয়ান বলতে শুধু তার ফ্রেন্ড। লি মেজর গার্ডিয়ানকে জিজ্ঞাসা করে, অ্যাক্সিডেন্টের দিন কি মেজর কোনোভাবে ডিপ্রেস ছিল? মেয়েটি বলে, তোমাদের কোম্পানি থেকে এমন অনেক লোক এসে একটি প্রশ্ন করে, তোমরা চাও মেজর মৃত্যুর ঘটনাটা মেজর ঘাড়েই চাপিয়ে দিতে, যাতে করে কেসটা ধামাচাপা পড়ে যায়। একটা কথা শুনে রাখো, মেজো আত্মহত্যা করার মেয়ে না। এর পরে সিনে দেখা যায় লির বাড়িতে লির শাশুড়ি আসে। লি তাকে সরি বলে, কারণ লি তার স্ত্রীকে শেষবারের মতো দেখতে যেতে পারেনি। লির শাশুড়ি বলে, ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমার ছেলে সেদিন তোমার অফিসে গিয়ে তোমাকে মেরে এসেছে, তার জন্য আমি দুঃখিত। লি বলে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি, তাছাড়া ও এখনো অনেক ছোট। এরপরে লির শাশুড়ি লির জন্য কিছু খাবার রেখে এখান থেকে চলে যায়। লি মন খারাপ করে খাবারগুলো খেতে থাকে আর সে তার স্ত্রীর কথা কল্পনা করতে থাকে। আসলে লি তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। এরপরে দেখা যায় লি ওই হসপিটালে যায় একটি লোকের সাথে কথা বলতে, আর তখনই মেজর আত্মা লিকে হায় বলে। আর লি বলে, তোমার নাম কি? তো ওই লোকটি বলে যে, তুমি কাকে জিজ্ঞাসা করছো? তখন লি বলে, আপনার পাশে থাকা মেয়েটিকে তো জিজ্ঞাসা করছি, কিন্তু লোকটি তার পাশে কাউকে দেখতে পায় না। এরপর মেজো তখন লিকে বলে, আমার নাম মেজো, আমাকে আপনি ছাড়া কেউ দেখতে পারে না। লি তখন বলে, মেজো তো কোমায় আছে, তাহলে আপনি কি করে মেজো হবেন? লি তাকে পাগল মনে করে চলতে শুরু করে, কিন্তু মেজো লির পেছন পেছন আসতে থাকে আর বলে, আমি আর ওই কোমায় থাকা মেয়েটি একই। তারপরও লি মেজোর কথা বিশ্বাস করে না। এরপরে চলার পথে লি লুকিং গ্লাস দেখতে পায়। সেখানে লি নিজেকে দেখতে পায়, কিন্তু মেজোকে দেখতে পায় না। তাই লি ভয় পেয়ে ভূত ভূত বলে দৌড়ে পালায় আর বাড়িতে এসে আনমনে হয়ে বসে থাকে। এর পরের দিন লি আবার ওই হসপিটালে যায় আর গিয়ে দেখে হসপিটালে সিসিটিভি ক্যামেরায় চেক করে আর দেখে কোথাও সেই মেয়েটাকে দেখা যাচ্ছে না লির সাথে। এটা দেখে লি অনেক ভয় পায়। এরপর লি মেজোকে ছাদের ওপর বসে থাকতে দেখে। লি সত্যিটা জানার জন্য সে নিজেই মেজোর কাছে যায় আর দেখে এক ফোঁটা পানি মেজোর হাত বেদ করে নিচে পড়ে যায়। এটা দেখে লি জ্ঞান হারিয়ে ফেলে ভয়ে। এরপরে মেজো লিকে বলে, আমি মেজোর আত্মা, সে কোমায় আছে, তাই যখনই সে ঘুমিয়ে পড়ে আমি তার শরীর থেকে বেরিয়ে পড়ি, আবার জেগে ওঠার আগে তার শরীরে প্রবেশ করি।
আর আমাকে কেউ দেখতে পারে না, কেন যেন শুধু তুমি আমাকে দেখতে পাও। এর পরের সিনে দেখি লি মেজর আত্মাকে গাড়িতে করে ঘুরতে নিয়ে যায়। এতে মেজো অনেক খুশি ছিল, কারণ মেজো আগে অন্ধ ছিল, যার কারণে পৃথিবীকে ঘুরে ঘুরে দেখতে তার খুব আনন্দ লাগছিল। লি মেজোকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যায়, আর সেখানে মেজো দেখতে পায় একটা ছোট্ট ছেলে তার মায়ের হাত ধরে ঘুরছে। মেজোর তখন তার মায়ের কথা মনে পড়ে যায়। মেজো যখন অন্ধ ছিল ছোটবেলায়, তখন তার মা তাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছিল। এর পরের সিনে দেখা যায় লি মেজোর ছোটবেলার ছবি নিয়ে তার ফ্রেন্ডকে দেয় আর বলে লির ব্যাপারে সব খবরাখবর বের করতে। লির ফ্রেন্ড দ্রুত করে মেজোর ব্যাপারে সব খবরাখবর বের করে, আর মেজর ছোটবেলার ছবি কোন স্টুডিওতে তোলা হয়েছিল লি ছবিটি নিয়ে সেখানে যায়, আর স্টুডিও ওনার সাথে মিলে সব রেকর্ড চেক করে। এরপর মেজর নাম আর মেজর অ্যাড্রেস নিয়ে লি মেজরের মায়ের কাছে যায়, আর সেখানে গিয়ে দেখে মেজর মায়ের একটি বিউটি সেলুন রয়েছে, আর এই জায়গাটিতে মেজরের অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর লি মেজরের মায়ের সেলুনে যায় হেয়ার কাট করে, আর লি তাকে জিজ্ঞাসা করে আপনার মেয়ে কোথায়। মেজরের মা বলে সে স্কুলে গিয়েছে। লি বলে আমি আপনার বড় মেয়ের কথা বলছি, যাকে আপনি অনেক আগে ছেড়ে চলে এসেছেন। সে বলে আমি মেজোকে চিনি না, আপনি এখান থেকে চলে যান। এইদিকে লির বস লির সাথে অনেক রাগারাগি করে, কারণ মেজর কেসের ব্যাপারে সে খুব বেশি একটা তথ্য এনে দিতে পারছে না। এর পরের সিনে দেখি মেজর মা মেজোকে হসপিটালের দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর তখনই লি এসে বলে আপনি ওকে ভেতরে গিয়ে কেন দেখছেন না। তখন মেজর মা বলে মেজরের সামনে গিয়ে দাঁড়ানোর আমার মুখ নেই, আর এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আর মেজরের মায়ের কথাগুলো মেজর আড়াল থেকে শুনছিল। মেজর আত্মা বলে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে তো কি হয়েছে, আমার মায়ের সাথে আমার দেখা করার অনেক ইচ্ছে ছিল, তাই আমি একদিন আমার মায়ের কাছে যাই তার কাস্টমার সেজে। তখন আমি আমার ওয়াকিং স্টিকটা ভেতরে রেখে দিই, আর আমার মা যখন আমার হেয়ার কাট করতে আসে তখন আমি তাকে জানাই যে আমি তার সেই ছোট্ট মেয়ে যাকে সে অনেক আগে ফেলে রেখে এসেছিল। আমি তাকে বলি দেখো মা, আমি এখন কত বড় হয়ে গেছি। এটা শোনার পর আমার মা বলে আমি তোমাকে চিনি না, তুমি এখান থেকে চলে যাও। মেজো তখন বলে আমি তোমার কাছে থাকতে আসিনি, আর তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে আসিনি। এই কথা শোনার পর মেজোর মা সেখান থেকে চলে যায়, আর মেজো সেই সেলুন থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বেরিয়ে সে মনে পড়ে তার ওয়াকিং স্টিকটা সে ভেতরে রেখে চলে এসেছে, তাই সে সাহস করে সে যেতে পারছে না সেটা আনতে। সে মনে করছে সে যদি আবারও ভেতরে যায়, যদি তার মা তাকে উল্টাপাল্টা কিছু বলে যেটা শুনে তার মনে অনেক কষ্ট লাগবে। তাই আমি ওয়াকিং স্টিক ছাড়াই রাস্তা পার হতে যাই, আর তখনই একটা কার এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর আমার আত্মা শরীর থেকে বেরিয়ে পড়ে, আর আমি কোমায় চলে যাই। এই কথা বলতে বলতে হঠাৎ মেজর আত্মা নিচে পড়তে পড়তে গায়েব হয়ে যায়। লি তখন উত্তেজিত হয়ে হসপিটালে গিয়ে দেখে মেজর রক্তবমি করছিল, আর তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তাই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এর পরের দিন লি হসপিটালে গিয়ে দেখে সেখানে মেজর ফ্রেন্ড এসেছে মেজোকে দেখতে। লি মেজর ফ্রেন্ডকে মেজরের মায়ের কাছে পাঠায়, যাতে করে মেজর মরার আগে একটু তার মাকে দেখে শান্তিতে মরতে পারে। এরপরে মেজর ফ্রেন্ড মেজর মাকে রিকোয়েস্ট করে মেজোকে দেখতে যাওয়ার জন্য। এর পরের দিন মেজর মা তার অন্য মেয়েকে নিয়ে মেজোকে হসপিটালে দেখতে আসে। লি বলে আমি আপনাকে মেজরের চিকিৎসার সম্পূর্ণ ইন্স্যুরেন্সের টাকা দিয়ে দিব, কিন্তু মেজর মা টাকাগুলো নিতে চায় না। সে বলে আমি আমার মেয়ের ভালোবাসা নিব, এতদিন তাকে আমার থেকে দূরে রেখেছি, এখন আমি তার দেখাশোনা করব। আর এইসব কথা যেন মেজরের মায়ের অন্য মেয়ের সহ্য হচ্ছিল না। সে বলে এমনি তো আমাদের অনেক ঋণ হয়ে আছে, এখন ওর চিকিৎসা কি দিয়ে করব, অন্তত চিকিৎসার জন্য ইন্স্যুরেন্সের টাকাগুলো তো নিয়ে নিতে পারতে। এসব কথা মেজরের আত্মা আড়াল থেকে শুনে ফেলে। এরপরে সেদিন রাতে মেজর মা মেজোকে বলে এত বছর পরও তুমি আমার কণ্ঠের সুর মনে রেখেছো আর আমাকে খুঁজে বের করেছো, কিন্তু আমি তোমাকে আমার মেয়ে বলে পরিচয় দিইনি। এসব বলে সে কাঁদতে থাকে, আর অপর পাশ থেকে মেজরের আত্মা এসব কথা শুনে কাঁদতে থাকে। এর পরের সিনে দেখা যায় মেজরের আত্মা লিখে বলে আমি চেয়েছিলাম আমার মাকে খুশি দেখতে, কিন্তু আমার জন্য আমার মা আরো বেশি কষ্ট পাচ্ছে। আমার চিকিৎসার খরচ বহন করতে ওনাকে অনেক কষ্ট করতে হবে। ডাক্তারদের কথায় বোঝা যাচ্ছে আমি সারা জীবন এমনই করে ঘুমাতেই থাকবো। তাহলে কি আমার মা আমার জন্য সারা জীবন কষ্ট করবে? আমি সেটা চাই না। আপনি দয়া করে আমার রুমে গিয়ে অপশন লাইনগুলো সব কাট করে দিন, যাতে করে আমি মারা যাই। এতো করে আমার মায়ের কষ্টটা একটু কমবে। এরপরে লি বলে সম্পর্ক কি শুধু সুখের সময়ের জন্য, দুঃখের সময়ের জন্য নয়? আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করেই তার পা দুটি অবশ হয়ে যায়, এতে সে প্যারালাইজ হয়ে যায়।
এরপর থেকে আমার স্ত্রী আমাকে প্রায় সময় জিজ্ঞাসা করতো, আচ্ছা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? আর আমি উত্তরে বলতাম, কখনোই না, ভালোবাসার মানুষেরা বোঝা হয় না। একদিন আমি আর আমার স্ত্রী পাহাড়ের সাইডে ঘুরতে যাই। আমার স্ত্রী হুইল চেয়ারে বসা ছিল। আমার স্ত্রী বলে ব্ল্যান্ড আনতে। তখন আমি ভুলবশত হুইল চেয়ার লক করতে ভুলে যাই। এসে দেখি আমার স্ত্রী আর সেখানে নেই, রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। আর তাকে হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু সে মারা গিয়েছে। এটা শুনে মেজরের আত্মা বলে, আমি সেদিন তোমাকে হসপিটালে দেখেছি, আমি সেদিন হসপিটালে ছিলাম, তুমি একদম ভেঙে পড়েছিলে। আসলে আমার মা তুমি একই, আর আমি তোমার স্ত্রী একই। এই কথা শোনার পর লি মেজর মুখে আলতো করে ধরে, দুজনে চোখ বুজে কাঁদতে শুরু করে। লি চোখ বুজে সে তার স্ত্রীকে দেখতে পায়। সে তার স্ত্রীর হুইল চেয়ার ঠিকই লক করেছিল, কিন্তু তার স্ত্রী ইচ্ছে করে হুইল চেয়ারকে লক থেকে আনলক করে এবং উপর থেকে পড়ে গিয়ে সুইসাইড করে, কারণ সে লির বোঝা হয়ে থাকতে চাইছিল না। এরপর লি অনেক কাঁদতে থাকে। একটা সময় লি দেখে মেজো আর নেই। এর পরের সিনে দেখা যায় লি সেই হসপিটালে যায় আর বলে, আমি তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি, তোমাকে এই জীবন থেকে মুক্তি দিতে। আর লি তাই করে। মেজর মুখের অক্সিজেন মাস্ক খুলে ফেলে আর অন্যান্য লাইন কাট করে দেয়। এর কিছুক্ষণ পরে মেজো মারা যায়। আর এই মুভিটি এখানেই শেষ। আমাদের গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।